আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দুই প্রতিষ্ঠানের আদান প্রদান করা কমিউনিকেশন এবং ফলো আপ যেই চিঠি আদান প্রদান করা হয়েছিল, সেই চিঠি প্রার্থী ইশরাক বা ব্যক্তি ইশরাকের হাতে চলে আসছে। ভয়ঙ্কর এক ব্যাপার। নির্বাচন কমিশন সরাসরি বিএনপির হয়ে আপনার কাজ করছে। এ নিয়ে আগেও আলোচনা করেছি, তার আরেকটা নমুনা আজকে তুলে ধরা হবে। এই যে নিচের চিঠি, এই চিঠি পাবলিকলি আপনার চলে আসছে এবং ব্যক্তি ইশরাকের হাতে। এটা কিভাবে ইশরাকের হাতে চলে আসলো? ইশরাক তো একজন ব্যক্তি। এটা কিভাবে নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকারের মধ্যে করা আপনার রাষ্ট্রের দুটো গুরুত্বপূর্ণ বিভাগের বা ওদের মধ্যে করা কমিউনিকেশন বা ফলো আপ চিঠি কিভাবে ব্যক্তি ইশরাকের হাতে আপনার চলে আসলো? ভয়ঙ্কর এক ব্যাপার। জনাব ইশরাক সাহেব নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন 2020 সালের আপনার 3 মার্চ। সেই মামলায় তাপস কিভাবে মেয়র হয় সেটা চ্যালেঞ্জ করা হয়, আর প্রকাশিত গ্যাজেট বাতিল করে পুনরায় ভোট গ্রহণের আবেদন মূলত ওই মামলার মধ্যে আপনার করা হয়। মামলার পর গণ অভ্যুত্থান পর্যন্ত ওই মামলার শুনানি হয় প্রায় 3 বছরে প্রায় 31 বারের মতো ওই মামলার শুনানি হয়। এরপর গণ অভ্যুত্থান হয়, আপনারা জানেন 2024 সালের অগস্টে আপনার গণ অভ্যুত্থান হয়। 2024 সালে গণ অভ্যুত্থান হওয়ার পরে একটু নোট করেন কাইন্ডলি, এরপরে আবার মামলার শুনানি শুরু হয় গত বছর 2024 সালের দিকে অক্টোবরে। এরপর 3 মাসে মামলার শুনানি হয় প্রায় 17 বার। কি অস্বাভাবিক দ্রুততা ভাই, কি আশ্চর্য ব্যাপার। ইশরাক সাহেব পাওয়ার অফ অ্যাটর্নি ছাড়া তৃতীয় এক ব্যক্তিকে দিয়ে মামলার আর্জি সংশোধন করেন। আর্জিতে উনি আবেদন করেন তাকে মেয়র করতে হবে। ওনার আর্জি মানে ওনার মর্জি হয়ে গেছে, ওনাকে মেয়র করতে হবে। এবার আসেন কেন নির্বাচন কমিশনারকে আমরা দায়ী করছি বা কেন এনসিপি নির্বাচন কমিশনের আপনার চাচ্ছে। স্থানীয় সরকার সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী 2009-এর 37-এর 2 ধারা অনুযায়ী কোনো নির্বাচনের প্রার্থী ব্যতীত অন্য কোনো ব্যক্তি নির্বাচন বা নির্বাচনী কার্যক্রম বিষয়ে আপত্তি উত্থাপন ও প্রতিকার প্রার্থনা করে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে পারে না। খুব স্বাভাবিক একটা বিষয়। সেই অবস্থায় তাহলে তৃতীয় ব্যক্তি দিয়ে আর্জি সংশোধন করে নির্বাচন কমিশন কেন বিবাদী হয়ে চুপ রইলেন? কারণ নির্বাচন কমিশন তো ওই মামলার বিবাদী ছিল। আচ্ছা, নির্বাচন কমিশন আপিল করলেন না, বুঝলাম। এরপর স্থানীয় সরকার বিভাগের কাছে অফিসিয়াল চিঠি যায়। ইশরাক হোসেনের মেয়রের ঘোষণা করে যে গ্যাজেট প্রকাশিত হওয়ার পর একটা চিঠি যায় যে এখানে কোনো ধরনের কোনো আইনি ব্যত্যয় হয়েছে কিনা, আইনি কোনো জটিলতা আছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য, যেটা অফিসিয়াল রুটিন চিঠি। যে চিঠির প্রেক্ষিতেই নিচের যে চিঠিটা ইশরাক সাহেবের হাতে চলে আসছে। আজব গুজব একটা ব্যাপার। কেন আসলো, কোত্থেকে আসলো আমরা জানি না, চলে এসেছে। এখন প্রশ্ন, এই নিচের চিঠিটা পাবলিকলি কিভাবে আসলো? এটা কিভাবে ইশরাক সাহেবের হাতে গেল ভাই? এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা তো নির্বাচন কমিশন আর স্থানীয় সরকার বিভাগের মধ্যকার একটা কমিউনিকেশন, রাষ্ট্রের দুটো গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যকার চিঠি এবং ফলো আপ চিঠি। এটা ওনার হাতে কেন আসবে? এটা যদি ওনার হাতে চলে আসে তাহলে নির্বাচন কমিশন কিভাবে নিরপেক্ষ থাকে? নির্বাচন কমিশনের মধ্যে কে কাজ করতেছে? নির্বাচন কমিশনকে কে চালাচ্ছে? নির্বাচন কমিশনের সাথে যদি কেউ কমিউনিকেশন করে, ওই চিঠি বিএনপির নেতার হাতে কেন আসবে? আর বিএনপির নেতার হাতে যদি ওই চিঠি চলে আসে তাহলে কি নির্বাচন কমিশন বিএনপির কোনো মুখ্যপাত্র হয়ে কাজ করতেছে? এবং আজকে যে এনসিপি আপনার দাবি তুলছে যে নির্বাচন কমিশনকে রিফর্ম করতে হবে, ওদের আপনার পতন চাচ্ছে, এই টোটাল নির্বাচন কমিশনকে রিফর্ম করে ওরা নতুন ভাবে চাচ্ছে আপনার পুনর্গঠন করার জন্য, এটা 100% আপনার ন্যায্য দাবি। আপনি যে দলেরই হতে পারেন কেন, এই যে আপনার প্রমাণ সামনে, এই কমিউনিকেশনের চিঠি যেটা খুবই কনফিডেন্সিয়াল একটা কমিউনিকেশন, এটা তো কোনো পাবলিক আপনার কোনো কমিউনিকেশন না। তাহলে এই চিঠি ইশরাকের হাতে আসলো কেন? ইশরাক তো ভাই কোনো বড় লিডারও না। ইশরাক তো বিএনপির একজন আপনার আন্তর্জাতিক বিষয়ে মানে কোনো একটা কেউ হবে। ওর হাতে সে একটা মেয়র প্রার্থী ছিল, সে আপনার একটা মামলা করছে, ফাইন। ওর হাতে এত গুরুত্বপূর্ণ চিঠি কেন আসবে? এই চিঠি আসার পরেই তো সে আসিফের প্রতি বা আসিফ মাহমুদের প্রতি আক্রমণাত্মক হয়ে গেছে। আজকের যে কেয়াস বাংলাদেশের মধ্যে, এই যে কেয়াস হচ্ছে বাংলাদেশের মধ্যে, একজন আরেকজনকে আক্রমণ করতেছে, বা বিএনপির পক্ষ থেকে যে এই যে গণ অভ্যুত্থানের ফ্রন্ট লাইনের এই আসিফ মাহমুদ, যাদের নেতৃত্বে বাংলাদেশ আপনার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে আজকে মুক্ত পাখির মতো মুক্ত বাতাসে ওনারা আপনার মামলা হামলা এই যে আন্দোলন সংগ্রাম ওনারা করে গালাগালি আপনার বকাবকি করতে পারতেছে, সেই গণ অভ্যুত্থানের ফ্রন্ট লাইনের নেতাদেরকে যে আজকে গালাগালি বকাবকি করার যে একটা সুযোগ করে দেন, এই সুযোগ কে করে দিছে? এই যে এই জাউরা নির্বাচন কমিশনার কিন্তু এই সুযোগটা করে দিচ্ছে। সুতরাং এই জাউরা নির্বাচন কমিশনারের পদত্যাগ
মাস্ট হতে হবে। এই জাউরা নির্বাচনের কমিশনারের যদি পদত্যাগ না হয় তাহলে এই সমস্যার সমাধান হবে না, এবং এই জাউরা নির্বাচন কমিশনারের আন্ডারে বাংলাদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। দ্যাটস ইট, ফাইনাল বটম লাইন, ফুল স্টপ। এবং এই জাউরা নির্বাচন কমিশনারের প্রথম মাস্ট হতে হবে, ওরে রিফর্ম করতে হবে, এবং পুরা এই নির্বাচন কমিশনার রিফর্ম করে নতুন নির্বাচন কমিশনার না হলে বাংলাদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না, কারণ সে সরাসরি বিএনপির হয়ে কাজ করতেছে। এ নিয়ে আমি 1 মাস আগে কথা বলছি, এর পরবর্তীতে আবার কথা বলছি যে সে জাতীয় নির্বাচন আগে হবে নাকি স্থানীয় নির্বাচন আগে হবে, এ নিয়ে সে বয়ান দিয়ে দিচ্ছে। আরে ভাই, এই নিয়ে তো প্রধান উপদেষ্টা সরাসরি নিজে বয়ান দিচ্ছে না, তাহলে তুমি কে ভাই? তুমি কে এই জায়গার মধ্যে আসলা? সলিমুল্লাহ, তুমি আগে বয়ান দিয়ে দিচ্ছ, তুমি কেন আগে দিচ্ছ বয়ান? বয়ান দিবে প্রধান উপদেষ্টা বা ওনার প্রেস সচিব আছে, তুমি নির্বাচন কমিশনার, তুমি কেন বলতেছো যে তোমার প্রতিষ্ঠান বা তোমার ইনস্টিটিউশন, তোমার ওই নির্বাচন কমিশন কোন নির্বাচন দেওয়ার জন্য আগে রেডি? জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন? তুমি কিভাবে জানো যে জাতীয় নির্বাচন আগে হবে নাকি স্থানীয় নির্বাচন আগে হবে? সো এই যে এই ধরনের মস্কারা টাইপের যে নির্বাচন কমিশনার আগেও ছিল হাবিবুল্লাহ সাহেব, এই যে এখন আরেকজন আসছে, সো এদেরকে পরিবর্তন না করে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন, বিশেষ করে 5 তারিখের পরে যে গণ আকাঙ্ক্ষা, জনমনে যে আকাঙ্ক্ষা আপনার সৃষ্টি হয়েছে, আপনার গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব হবে না। That's all for saying today. See you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.